আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা যখন কথা বলছি তখন অলরেডি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে, বিরোধী দলীয় নেতা হয়েছে। তো এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থান বলি, আমরা বিপ্লব বলি, এই অভ্যুত্থানের পরে মূলত ৩টা এজেন্ডা ছিল। একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে বিচার এবং নির্বাচন। সংস্কার এবং বিচার এই দুইটা কার্যক্রম চলমান ছিল, আর নির্বাচনটা হয়ে গেছে। তো সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ করেছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথাবার্তা চলছে। আমরা আশা করি জুলাই সনদ হবে, নির্বাচন হয়ে গিয়েছে। এখন বিচার প্রক্রিয়াও চলমান আছে, কিছু কিছু বিচারের রায় হয়েছে। কিন্তু একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে সরিয়ে সেখানে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে দেওয়া হয়েছে। এটা নিয়ে সোশ্যাল যে গণমাধ্যমগুলো, সেখানে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। কেউ সমালোচনা করছে, কেউ পক্ষে বলছে, বিপক্ষে বলছে। তো বিচার প্রক্রিয়ায় আসলে কোনো প্রভাব পড়বে কিনা? ফার্স্টলি আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এটা একটা সরকারের স্বাভাবিক ব্যাপার যে কোনো সরকার যদি ক্ষমতা গ্রহণ করে, সে তার মতো করে তার নিজের সেট নিয়ে তার কার্যক্রম পরিচালনা করবে। সেই হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এরপরেও এটা নিয়ে কিছু কথা থেকেই যায়। কথা থেকে যায় এই কারণে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের একটা অনাস্থা আছে। তো এর ফলে আসলে বিচারটা কি কোনোভাবে প্রভাবিত হবে কিনা, বিচারটা ঠিকভাবে হবে কিনা, এটা নিয়ে একটা কোশ্চেন থেকে যায়। যারা সমালোচনা করছেন তারা বেশিরভাগ বলার চেষ্টা করছেন যে তাজুল ইসলামের ক্ষেত্রে কয়েকটা বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি অভিজ্ঞ ছিলেন এই ব্যাপারে। ২০১১ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে তিনি আসামি পক্ষের প্রসিকিউশনে ছিলেন, আসামি পক্ষের আইনজীবী ছিলেন। সেখানে কিন্তু মামলাগুলো তিনি লড়েছেন, তিনি এই ব্যাপারে অভিজ্ঞ। এই কারণে এই ট্রাইব্যুনাল যাত্রার পর থেকে তিনি কিন্তু দ্রুত কাজ শুরু করতে পেরেছেন। তো নতুন যিনি আসবেন তাকে কিন্তু সময় লাগবে বিষয়টা বুঝতে। সেক্ষেত্রে বিচারটা একটু দীর্ঘায়িত হয় কিনা, একটা পর্যায়ে যারা এই কাজটা এগিয়ে নিয়েছেন সেখান থেকে দীর্ঘায়িত একটা সম্ভাবনা আছে। সেকেন্ড আরেকটা কোশ্চেন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা। তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে আমার টিমকে দুনিয়ার সবকিছুর বিনিময়ে কেনা সম্ভব নয়, কারণ যারা আসামি তারা কিন্তু অনেক বড় বড় আসামি এবং তাদের হাজার হাজার কোটি টাকার মালিক তারা। বাংলাদেশের বড় ব্যবসায়ী সালমান এফ রহমান, হ্যাঁ, বড় ক্যাডার যারা ছিল তারা আসামি, সাবেক প্রধানমন্ত্রী আসামি, মন্ত্রীরা আসামি। তো এবং তারা প্রত্যেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। তো এই শক্তিশালী আসামিদের বিচার করতে গেলে কিন্তু অনেক প্রলোভন আসে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও ঘটে, বড় বড় বিষয়ে ঘটে। তো সেই জায়গায় তাজুল ইসলাম বা তার টিম একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, ইতিমধ্যে তার প্রমাণ দিয়েছেন। তো নতুন যে টিম গুলো আসবে তারা কতটা বিশ্বাসযোগ্য হবে? তারা কি টাকার কাছে বিক্রি হবে? তারা কি বিচার বিলম্ব করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে? তারা কি শাস্তি ঠিক মতো হবে নাকি কমানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে? এই ব্যাপারে মানুষের একটা শঙ্কা আছে, সেই শঙ্কার জায়গা থেকে অনেকে কথা বলছেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা বিচারের মাঝখানে যখন একটা টিমের পরিবর্তন হয় তখন এই বিচারটা গুছিয়ে নেওয়া, তদন্তগুলো যেগুলো হয়েছে, যেগুলোর হেয়ারিং হয়েছে, যুক্তিতর্ক হয়েছে, সেগুলো যখন আবার নতুন করে অনেকগুলো যুক্তিতর্ক চলছে, সাক্ষী চলছে, এগুলোর পরিবর্তন হবে কিনা, এগুলো আবার নতুন করে নেওয়া হবে কিনা,
বা তাদের যুক্তির কোনো পার্থক্য তৈরি হবে কিনা, ফলে এটা নিয়ে আসলে বিচারটা যে জায়গায় মজবুত জায়গায় হওয়ার কথা ছিল সেটা আসলে ক্ষীণ হয়ে যাবে কিনা, বিচারটা দুর্বল হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন রয়ে গেছে। তো এই বিষয়গুলো যখন তৈরি হয়েছে তখন অনেকে সমালোচনা করছেন। তারপরেও আমরা বিশ্বাস করি যে সরকার আন্তরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি বিগত 17 বছর তিনি তার পরিবার নির্যাতিত হয়েছেন। তার মা বেগম খালেদা জিয়া, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে, তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই, তার ভাইকে হত্যা করা হয়েছে স্লো পয়জনিং দিয়ে, নির্যাতন করে দীর্ঘদিন পরে, এবং তাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, জেলে গিয়েছে, এবং বাংলাদেশের 54,000 বর্গ কিলোমিটার কিন্তু একটা কারাগারে পরিণত হয়েছিল। সেগুলোকে আমলে নিয়ে বাংলাদেশ সরকার এই বিচারটাকে শক্তভাবে করবে, এটাই আমাদের আশা। আমরা সেরকমই একটা বাংলাদেশ দেখতে চাই, যাতে সেখানে আর গুম, খুন, হত্যা এগুলো থাকবে না। কেউ আর স্বৈরাচার হয়ে বাংলাদেশকে আর ফ্যাসিবাদের ভূমি হিসেবে ব্যবহার করতে পারবে না। একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আবারও বিশ্বের বুকে মাথা চাড়া দেবে। আমরা সেই প্রত্যাশায় থাকবো। ধন্যবাদ সবাইকে।